নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর হট সেটের এই বিশেষ পর্বে আমার সাথে রয়েছেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন। নমস্কার, স্বাগত আপনাকে আজকে আমাদের এই স্টুডিওর বিশেষ পর্বে। মুর্শিদাবাদের যে অংশের নেতৃত্বের দায়িত্বে আপনি ছিলেন, সেখান থেকে 4 জন জয়ী বিধায়ক এবং অন্যান্য জায়গাগুলোতেও ফলাফল ভীষণ ভালো। এতটা কি আশাবাদী ছিলেন? খুব আশাবাদী ছিলাম, কারণ যখন নির্বাচনের প্রস্তুতি শুরু হচ্ছিল তারও বছরখানিক আগে আমি আপনাদের সামনে, আমার কর্মী সমর্থক কার্যকর্তাদের সামনে প্রথম থেকে আমি বলছিলাম যে এবার আমরা অন্তত 5টি আসন জিতব। তবে এটা বলতেই পারেন যে তখন হয়তো অত নিশ্চিত ছিলাম না হয়তো, কিন্তু আমি 5টা আমরা জিতব এই বিশ্বাস লক্ষ্য নিয়ে কিন্তু শুরু করেছিলাম। যেদিন নির্বাচনী পরিণাম এসছে যে 4টি আমরা জিতেছি, তখন আমাকে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা পরিচিত ছিল তারা অনেকে আমাকে বলেছে, মলয়জি আপনি তো 5 বলা থা না, তো 4 হুয়া। তখন আমি বলেছিলাম যে আরেকটা জিতবো। তখন তো ইলেকশন শেষ হয়ে গেছে, ফলাফল হয়ে গেছে। তখন ফের ভি বল রহে এক জিতেগা তুম। তো আমি বললাম হ্যাঁ, আরও একটা জিতবো আমরা। একাইসে তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে হুমায়ুন তো 2টো সিট জিতেছে, একটাও ছাড়বে, তো যেটা ছাড়বে সেটাতে আমরা ফের জিতব। তো তারা আরেকটা কথা আমাকে জিজ্ঞেস করেছিল যে এইবার নির্বাচনের সবচেয়ে মানে কমিয়া কেয়া থি আপকো। তখন আমার মনে হয়েছিল যে আমি তো বলেছিলাম যে 7টার মধ্যে 5টা জিতব, যখন 4টে জিতে গিয়েছি আরেকটা জিতব, তাহলে 5-এ 5ই হচ্ছে আমি যেটা লক্ষ্য স্থির করেছিলাম কর্মীদের সামনে। তো তখন আমার মনে হয়েছে যে আজকের দিনে এসে কেন 7-এ 7 জিতব বলিনি। তো তার ফলে আমার এটা বিশ্বাস যে যেটা ভাববো, যেটা করব, যেটা স্থির করব, সেটা যদি বিশ্বাসের সঙ্গে যদি করা যায়, লড়া যায়, এবং তার জন্য যেমন যেমন কর্ম করা উচিত যদি করা যায়, নিশ্চিতভাবে সে লক্ষ্য পূরণ হবে। আগের বার হয়েছে, তাই এটা আমি নিশ্চিত যে 4টে হয়েছে, যেটা 5-এ 5 বলছিলাম 5 হবেই। এই যে জেলায় আজ 8টি সিট দখল করেছে বিজেপি, তাই তো? বিজেপির এই যে জয়, এটা কি ক্যান্ডিডেট দেখে জয়, নাকি প্রত্যেকটা জেলাতে বিজেপিতে প্রচুর পরিমাণে ভোট পড়েছে বলে এই জয়? না, ঠিকই ক্যান্ডিডেট একটা বিষয় বটেই, নাহলে ক্যান্ডিডেট বাছাই নিয়ে এত দল কেন ভাবে। কিন্তু বিজেপিতে ব্যক্তির থেকে দল বড় হয়। তো তার ফলে আমাদের এমন নয় যে নির্বাচনের 1 মাস আগে প্রচার করে দল জিতে যায়। দলের জয়ের প্রস্তুতি সারা বছর ধরেই চলতে থাকে। আর বিশেষ করে নির্বাচনের 1 বছর আগে থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা দায়িত্বে এখানে ছিলেন, বিশেষ করে সুনীল বানসলজি এবং আমাদের রাজ্য নেতৃত্ব শ্রমিক দা, ওনারা সবাই মিলে, শুভেন্দু অধিকারী, উচ্চ নেতৃত্ব যারা আছেন, তারা 1 বছর থেকে যেভাবে প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা দিনের কর্মসূচি তারা আগেই স্থির করে রেখেছিলেন এবং বাকিরা জানতে পারেনি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে আমরা একটার পর কাজ করতে 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 আমরা লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। তাদের যে সুনিপুণ কৌশল, তাদের যে সুনিপুণ নেতৃত্ব, তাদের যে সাংগঠনিক যে যোগ্যতা, দক্ষতা, এবং সেটা আমরা অনুসরণ করতে করতে আমরা জয়ের এতটা কাছাকাছি চলে আসছিলাম, আমরা হয়তো তখন বুঝতে পারিনি। কিন্তু আজকে তো আমরা এখন বুঝতে পারছি, তারা যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছিলেন, আমরা তার মাত্র হয়তো 10% করতে পারছিলাম। আমরা যদি তাদের নির্দেশ মতো 100%, অন্তত 50%ও যদি করতে পারতাম, যদি পারি, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলাতে আমাদের ধারে কাছে কোনো রাজনৈতিক শক্তি, কোনো বিরোধী শক্তি থাকবে না। আপনার এই প্রসঙ্গকে সঙ্গে করে নিয়ে বলি, প্রথমেই যেহেতু জয় একটা বড় মার্জিনে হয়েছে আসনের, সেই ক্ষেত্রে আমি প্রথমেই যে কথাগুলো উঠেছে সেগুলো ক্লিয়ার করতে চাই। যেমন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকে এই ভোট, সেখানে যদি বিজেপির জায়গায় অন্য কোনো শক্তি, যেহেতু বিজেপি কেন্দ্র রয়েছে, অন্য কোনো শক্তি থাকতো, তবে কি মানুষ সেই জায়গাতেও ভোট দিত, নাকি আজকে বিজেপি কেন্দ্রীয় শক্তি বলেই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে? একটা জিনিস দেখুন, যে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর যে কটা রাজনৈতিক দল শাসন করেছে, তার মধ্যে প্রথমার্ধ শাসন করেছে কংগ্রেস, দ্বিতীয়ার্ধ শাসন করেছে বামফ্রন্ট, এবং পরের দিকে 15 বছর তৃণমূল কংগ্রেস। তার ফলে পশ্চিমবঙ্গে যে কটা রাজনৈতিক শক্তি আছে, তারা সবাই পরীক্ষার মুখে পড়েছে, জনগণের কাছে পরখ করা হয়ে গেছে, এবং মানুষ সবাইকে সুযোগ দিয়েছে। তার ফলে মানুষের একটা দলকেই বাকি ছিল সুযোগ দিতে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি।
আর তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে দীর্ঘ 50 বছর পর একটা সুযোগ এসেছিল, সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য একই সরকার চাই। বিশেষ করে বহরমপুরের কথা যদি আমরা ভাবি, তাহলে দেখবেন যে বহরমপুরের একটা প্রবণতা আছে যে রাজ্যে যে সরকার থাকে তার বিরোধী দল বহরমপুরে থাকে। তো সেই কারণে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে যে সরকারি কর্মচারীরা যখন ডিএ পাচ্ছে না, চাষি যখন তার প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে না, জনগণ যখন কেন্দ্র রাজ্যের পরিষেবা থেকে যখন বঞ্চিত হচ্ছে অনেক সময়, তখন রাজ্য সরকার বরাবর কেন্দ্রকে দায়ী করেছে। তারা বলছে কেন্দ্র পয়সা দিচ্ছে না, বরাদ্দ অনুমোদন করছে না, সেই জন্য আমরা দিতে পারছি না। কর্মচারীদের ক্ষেত্রেও রাজ্য সরকার একই কথা বলতো। সেই কারণে বহুদিন পর মানুষের কাছে একটা সুযোগ এসেছিল যে কেন্দ্র রাজ্য একই সরকার তৈরি করবার, ডবল ইঞ্জিন সরকার তৈরি করবার। তার ফলে কর্মচারীরা এবার ঢেলে ভোট দিয়েছে, কৃষক ভোট দিয়েছে, মহিলারা ভোট দিয়েছে, যুবকরা ভোট দিয়েছে, সবাই তারা এইটাকে ভীষণভাবে গ্রহণ করেছে। ডবল ইঞ্জিন সরকার মানে ডবল এফেক্ট। তার ফলে কেন্দ্র রাজ্য দুজন মিলে যখন সরকার চালাবে, পশ্চিমবঙ্গের উন্নতি দ্রুত গতিতে হতে থাকবে। সেই কারণে এবার আমাদের কাছে ভীষণভাবে মানুষ গ্রহণ করেছে আমাদের বক্তব্যকে। তারা মনে করেছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আর তাছাড়া আরেকটা বিষয় এবার ফ্যাক্টর হয়েছে, তৃণমূল কংগ্রেস যেভাবে এক পেশে একটা নীতি নিয়ে চালাচ্ছিল সরকারকে, যে ভঙ্গিমায় যে ঢঙে তারা সরকার চালাচ্ছিল, তাতে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গের লোকেদের যে এই দেশটা আমাদের দেশ নয়, এই সরকারটা আমাদের সরকার নয়, এই সরকারটা বাংলাদেশের কোনো সরকার। তাদের স্লোগান বাংলাদেশের, তাদের কর্মপদ্ধতি, তাদের আচরণ সমস্ত কিছু বাংলাদেশের মতো। সেই কারণে মানুষ বিশ্বাস করেছে এই সরকার যদি দ্বিতীয়বার যদি নির্বাচিত হয়, তৃতীয়বার, তাহলে পশ্চিমবঙ্গে পাকিস্তানি শাসন, বাংলাদেশি শাসন নিশ্চিত হয়ে যাবে। সেই কারণে মানুষ বাঁচার জন্য ভোট দিয়েছে। আর আমাদের স্লোগান ছিল বাঁচতে চাই বিজেপি তাই। মানুষ বিশ্বাস করেছে, ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে যাওয়া থেকে রক্ষা করেছে মানুষ। সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ আগে একটা প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল রেজিনগরের পুনর্নির্বাচন সামনে, যেটা হুমায়ুন কবির সেখানে জিতেছিলেন প্রায় 1,30,000 ভোট নিয়ে। আর উনি রিজাইন করেছেন সেই পদ থেকে, যেহেতু উনি দুটো জায়গায় জয়ী প্রার্থী হিসেবে ছিলেন। নওদা উনি রেখেছেন, রেজিনগরে পুনর্নির্বাচন, সেখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তার নিজের ছেলেকে। এই রেজিনগর নিয়ে আপনি এই মুহূর্তে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। যে কথা আপনি বললেন 5টার মধ্যে 5টা হয়নি, কিন্তু আপনি কথা দিয়েছিলেন যে 5টায় 5টা আমি করব, সে সম্ভাবনা রয়েছে। কতদূর আশাবাদী, কতটা সাংগঠনিক কাজকর্ম সেদিক দিয়ে? 100%-এর উপরে তো পার্সেন্ট হয় না, তবু তার উপরে যদি কিছু থাকে আমি ততটাই আশাবাদী। তার কারণ হচ্ছে কি, দেখুন, হুমায়ুন কবির কত ভোটে জিতেছেন এটা আমি কোনো সময় মনেই করছি না, ভাবছি না কত ভোটে জিতেছে। তার কারণ গত লোকসভার ভোটে আপনি বহরমপুরেই দেখুন, বহরমপুরে আমরা 7,000 ভোটে পিছিয়ে ছিলাম গত লোকসভা ভোটে যদি ফলাফল আমরা ধরি, কিন্তু বহরমপুরে আমরা জিতলাম। বেলডাঙ্গা সিট আমরা জিতবো ভাবিনি, অনেকেই মানুষ ভাবেনি, কিন্তু বেলডাঙ্গা সিট আমরা জিতলাম। তো আমি জানি প্রত্যেকটা নির্বাচনে মানুষ এক একটা পার্সপেক্টিভে ভোট দেয়। গত নির্বাচনে হুমায়ুন কবিরের লক্ষ্য ছিল তৃণমূলকে পরাস্ত করা, আমাদের লক্ষ্য ছিল তৃণমূলকে পরাস্ত করা। তৃণমূল পরাস্ত হয়েছে, হুমায়ুন কবিরের দল এজিইউপি জিতেছে। এবারে যখন উপনির্বাচনের বিষয় আসছে, তখন পার্সপেক্টিভ পাল্টে গিয়েছে। হুমায়ুন কবির তখন বলেছিলেন তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত, তৃণমূল চোরের সরকার, চোরের দল। তো চোরের দল চলে গিয়েছে। হুমায়ুন কবির আরেকটা কথা বলেছিলেন তখন, সেটা হচ্ছে চাবি আমার কাছে থাকবে, আমার চাবি না হলে তালা খুলবে না। তো তার ফলে মানুষ দেখেছে যে হুমায়ুন কবিরের চাবি পকেটে থেকে গেছে, কিন্তু তালা খুলে গেছে, পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়ে গেছে। তো তার ফলে হুমায়ুন কবিরের যে আহ্বান ছিল যে আমাকে ভোট দিন, তাহলে আমার উপরে সরকার গঠন করা নির্ভর করবে, তো তার আহ্বান অনুসারে মানুষ ভোটও দিয়েছে। কিন্তু পরিণাম কিন্তু সেই রকম আসেনি যে তার দিকে তাকিয়ে রয়েছে বিধানসভা, পশ্চিমবঙ্গের লোক, যে সরকার গঠন করতে পারছে না, হুমায়ুন কবিরকে লাগছে। সরকার যেহেতু গঠন হয়ে গেছে, হুমায়ুন কবিরের বিষয়ও পাল্টে গেছে, কারণ সেই বিষয় আর তো নেই, কারণ তার চাবি তার পকেটেই আছে, তালা যেহেতু খুলে গেছে। মানুষ রেজিনগরের এখন যেটা তারা ভাবতে চাইছে, সেটা হচ্ছে আগের বার মানুষ ভোট দিয়েছে অন্য পার্সপেক্টিভে, যে তৃণমূলকে সরাবো, তৃণমূল সরে গিয়েছে। এবার যেহেতু তৃণমূল সরে গিয়ে বিজেপি এসেছে, বিজেপি তো পরীক্ষিত দল নয়, বিজেপি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় কেবল এসেছে, তাদের প্রতি মানুষের দেখা এখনো অনেক বাকি আছে, তাদের প্রতি মানুষের প্রত্যাশা রয়েছে। তো তাদের যে প্রত্যাশা, বিজেপি আসার পর নিশ্চয়ই সেটা হতাশা বা দুরাশা বা নিরাশায়
পরিণত হয়নি। তো তারপরে যতক্ষণ না মানুষ হতাশ হচ্ছে, নিরাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষ বিজেপির বিরুদ্ধে কেন ভোট দেবে? মানুষ তো আশা করে ভোট দিয়েছে। হুমায়ুন কবিরকে আশা করে দিয়েছিল, হুমায়ুন কবিরের আশা মতো যেটা দিয়েছিল সেই পার্সপেক্টিভ যেহেতু এখন নেই, তাহলে রেজিনগরের মানুষের জন্য, রেজিনগরে যদি শিল্প কারখানা করতে হয়, রেজিনগরের স্টেশনের উন্নতি করতে হয়, কলেজ করতে হয়, ব্রিজ করতে হয়, রাস্তাঘাট করতে হয়, সোলার লাইন বসাতে হয়, অন্নপূর্ণা যোজনা, বেকারদের যুব ভরসা, আয়ুষ্মান ভারত, 125 দিনের কাজ থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কাজের জন্য রেজিনগরের মানুষ এখন জানে এখন আমি হুমায়ুন কবির বা এজিপি নয়, এই মানুষের চাওয়া পাকে পূরণ করতে পারে ভারতীয় জনতা পার্টি। সেই কারণে রেজিনগর মানুষের বিষয় পাল্টে গেছে। তারা এখন মনে করছে আগেরবার যে কারণে দিয়েছি, এবার আমরা উন্নতির জন্য আমরা মানুষকে ভোট দেবো। কিন্তু তার পাশাপাশি আমাদের নজরে রাখতে হয় যেটা হচ্ছে রেজিনগরের কিন্তু 78% সংখ্যালঘু ভোটার, আর যেহেতু উনি একটা বড় লিডে জিতেছিলেন, সেই ক্ষেত্রে কি আপনারা কোনো স্টার ক্যান্ডিডেট বা আপনি নিজে কি সেখানে দাঁড়ানোর এরকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? আমি প্রথমত বলি, আমার পুরা বিশ্বাস যে রেজিনগরে জেতার জন্য সংগঠনের যা শক্তি আছে বর্তমানে, আর বর্তমানে যা বিষয় আছে, কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে রেজিনগরে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী শক্তি ধরাশায়ী হয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গে যত বিরোধী শক্তি আছে, কোনো বিরোধী শক্তি বলতে পারেনি যে এবারের বাজেট খারাপ হয়েছে। সরকারি কর্মচারীরা তাদের চাকরির কালে 20% দিয়ে একসঙ্গে কখনো পায়নি। পশ্চিমবাংলায় যেটা কখনো ঘটেনি, যে পশ্চিমবঙ্গে বেকারত্ব রয়েছে, বেকার রয়েছে, চাকরির আশায় তারা দিনাতিপাত প্রাণাতিপাত করছে। কিন্তু পশ্চিমবঙ্গের যুবকদের যেটা এতদিনের যন্ত্রণা ছিল, দাড়ি কাটবে, বাবা মার কাছে সেভিং করবার জন্য পয়সা চাইতে হচ্ছে, চা খাবে পয়সা চাইতে হচ্ছে, চাকরি পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রি করবে চিঠি, কি একটু যাবে কোথাও বন্ধু বান্ধবের সঙ্গে, তাদের পকেটে পয়সা নেই বলে বাবা মার কাছে পয়সা চাইতে তাদের কুণ্ঠিত লাগতো, হীনমন্যতায় ভুগত। এই প্রথম পশ্চিমবঙ্গের একটি সরকার যারা ঘোষণা করেছে যে চাকরির বয়স সীমা পর্যন্ত 21 থেকে 45 পর্যন্ত যতদিন না চাকরি পাবে ততদিন পর্যন্ত গ্র্যাজুয়েট হলে 3000 টাকা আর নন গ্র্যাজুয়েট হলে 2000 টাকা তারা পাবে। তো তার ফলে যুবকদের জন্য এটা একটা বিরাট ভরসা। এতদিন ভয় ছিল, ভয় আউট, ভরসা। তো তার ফলে যুবকরা যেভাবে এই সরকারের কাজে আকৃষ্ট হচ্ছে, আপ্লুত হয়েছে, একইভাবে মায়েরা আগে 1500 করে পেত, তারা এখন 3000 করে পাচ্ছে। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে সামনে নির্বাচনে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মানুষ চিকিৎসা পেত না, রোগী নিয়ে মাতা পিতা সন্তানের জন্য, সন্তান মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য যেভাবে তারা হতাশ হয়ে থাকতো, চিকিৎসা পেত না, আজকে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রীত্বে নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেছে। তার ফলে সেই কার্ড নিয়ে, মনের আশা নিয়ে তারা এখন ব্যাঙ্গালোর, মণিপাল যাবে, হায়দ্রাবাদ যাবে, সেই চিকিৎসা, উন্নত চিকিৎসা তারা পাবে এবং তার আপনজন, তার আপন প্রিয় মানুষ তাকে ভালো করে নিয়ে আসবে। এই যে তার চোখের সামনে একটা আশা, আলো দেখা দিয়েছে, তার জন্য মানুষ যার পরনাই খুশি। সেই জন্য আমরা মনে করছি যে রেজিনগর বলে নয়, সমস্ত জায়গায় গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেটা আগে আয়ত্তে ছিল না, তাদের সেই জিনিসগুলো তাদের হাতের কাছে চলে এসেছে। সেই জন্য মানুষ নিশ্চিতভাবেই ভারতীয় জনতা পার্টির প্রতি আরো বেশি বেশি করে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। রেজিনগরের কথায় যদি আসি, হুমায়ুন কবির দাবি করেছেন যারা রেজিনগরে এতদিন তৃণমূল করতেন, সেই দুর্নীতিবাজরা, সেই নেশাগ্রস্ত মানুষগুলো এই মুহূর্তে আপনার সাথে রয়েছেন আর আপনি তাদেরকে নিয়েই সংগঠন করছেন। তাহলে মানুষ আপনাদেরকে সাথ না দিয়ে তাদের সেই আমজনতা উন্নয়ন পার্টিকেই আবার ভরসা করবে, এই চ্যালেঞ্জ কিন্তু উনি ছুড়ে দিয়েছেন। ঠিক আছে, ওনার কথাই আমি বলছি। আমি রেজিনগরে গিয়ে কোনো পার্টির বৈঠক করিনি, আমি ওখানে বিজেপি বৈঠক করিনি, বিজেপিতে যোগদান করিনি, কেউ বলতে পারবে না। যদি কোনো চোর ছেঁচোর ডাকাত আমার পাশে বসেও থাকে, তাতেও হুমায়ুন কবিরকে আমি এটাই পাল্টা বলতে চাই, তো তৃণমূল কংগ্রেসেরই যদি তারা হয়, তো উনি তো তৃণমূল কংগ্রেসেরই ছিলেন। ওনার সঙ্গে যখন নেই তারা চোর ডাকাত, সঙ্গে যখন ছিলেন তখন নিশ্চয়ই ভদ্রলোক ছিলেন তারা। এবার আমার কথা আমি যেটা বলতে চাই, চোর ছেঁচোর ডাকাত বদমাস যাই হোক, তারা আমাকে বলেছে যে আমরা রেজিনগরে উন্নতি চাই। হুমায়ুন কবির যে ধর্মের চশমা আমাদের চোখে পরিয়ে রেখেছে, যে ধর্মান্ধতার প্ররোচনা দিয়ে বিভিন্নভাবে তারা একত্রিত করে লেলিয়ে দেওয়ার যে ভঙ্গিমা, যে আদব
হুমায়ুন কবির তৈরি করার চেষ্টা করছেন। তারা তাদের ফিলিংস থেকে বলছেন যে আমরা এসব চাই না, আমরা এসব চাই না, আমরা চাই রেজিনগরের উন্নতি, আমরা চাই রেজিনগরের শিল্প চাই, বিজেপি তাই। অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা চাই, বিজেপি তাই। যুব ভরসা কার্ড চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারত কার্ড চাই, বিজেপি তাই। 125 দিন কাজ চাই, বিজেপি তাই। ডবল ইঞ্জিন সরকার চাই, বিজেপি তাই। তো তার ফলে চোর ছাচোর গুন্ডা ডাকাত তারা যদি বলে উন্নতির জন্য ভালোর জন্য বিজেপিকে চাই, আর আমরাও তো বলছি যে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইন মতো সুশাসন মতো সব মানুষ যদি চলে, চোর যদি ভালো হয়ে যায়, ছেচোর ডাকাত যদি ভালো হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। আমার পাশে চোর থাকলেই বা গিয়েছে, আমি তো ওখানে উন্নতি করবার জন্য, ওইখানে উন্নতির জন্য ওখানে যদি যতবার যেতে হয় যাব। আফটার অল তারা কেউ আমার দলে যোগ দেয়নি, বরং তারা বলেছে আমাদেরকে যোগ দিতে দিন না দিন, বিজেপি আমরা করতে পারি না পারি, আমরা বিজেপিকে ভোট দেব, এই ধর্মান্ধতা থেকে আমরা বেরোবো, রেজিনগরকে উন্নতির পথে নিয়ে যাব। রেজিনগর ছেড়ে এবার যদি বহরমপুরের কথা বলি বা মুর্শিদাবাদ জেলা জুড়ে কথা বলি, যে দেখা যাচ্ছে যারা এত বছর দাপট নিয়ে তৃণমূল করছিল, সেই সমস্ত দুর্নীতির কাজের সাথে যারা জড়িত ছিল, তারাই আজকে বিজেপির পতাকা নিয়েও কিন্তু ভীষণভাবে দাপটে অনেকগুলো কাজ করছে। তার কিছু ভিডিও কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ভাইরাল হয়েছে। অন্যান্য জায়গায়, অন্যান্য জেলায় যে দেখা গেছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন স্টেপ নিয়েছে, জেলে ভরেছে, তবে কি বহরমপুরে এরকম কেউ নেই? সবাই কি ভালো তৃণমূল? গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলাতে এই বোধহয় প্রথমবার দেখা গিয়েছে কোনো রাজনৈতিক দল বলছে যে আমরা দলে নেব না, আমরা যোগদান করাবো না। কিন্তু আপনারা যারা বিজেপি কর্মকর্তারা অনেক পুরনো, যারা বিজেপির সাথেই জড়িত, তাদের পেছনে এই মুহূর্তে যারা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু সেই পরিচিত মুখরাই। অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। বিজেপির পতাকা হয়তো কোথাও পাওয়া গিয়েছে ইলেকশন পারপাসে, কেউ হয়তো কারো ঘরে রেখে দিয়েছে। এবার সেই পতাকা নিয়ে সে নিজেকে বিজেপি বলছে, গেরুয়া রং মেখে নিজেকে নিজে বিজেপি বলছে, বলতেই পারে। কেউ যদি নিজেকে নিজে বলে আমি বিজেপি, তা আমার বলার কি আছে? কিছু বলার নেই। তো সুতরাং এই রকমের বিজেপি যারা আছে তারা বলতেই পারে, কিন্তু আপনারা কেউ এটা বলতে পারবেন না যে আমরা বিজেপিতে কাউকে যোগ দিয়েছি, আমরা বিজেপিতে ঢুকিয়ে তাকে আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, এটা আপনারা কেউ বলতে পারবেন। তারাও তো নিজে নিজে বলতে পারে। বরং আমি বহরমপুরের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি, সেখানে আমি গিয়েছি, সেখানে আমি গিয়ে বোঝার চেষ্টা করি ওখানকার কর্মচারীদের আহ্বানে, ওখানকার যারা কৃষক সমিতির সদস্য আছে তারা বলেছে ওখানে অনেক দুর্নীতি হচ্ছে। আমি সেখানে গিয়েছি, জেলা পরিষদ থেকে আমার কাছে সংবাদ এসছে ওখানে প্রচুর দুর্নীতি সংবাদ রয়েছে। আমি ওখানে গিয়ে সেটা সন্ধান নিতে গেছি। গতকালকে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের অফিসে গিয়েছি। আমি এর আগে বিভিন্ন জায়গায় শুধুমাত্র এই উদ্দেশ্যে গিয়েছি যে যেখান থেকে দুর্নীতির বিভিন্ন সংবাদ এসছে সেই দপ্তরের সঙ্গে কথা বলার জন্য, সেগুলো সংশোধন করবার জন্য এবং সরকারের উচ্চ আধিকারিক যারা আছে তাদের নজরে আনবার জন্য, যাতে সেখানে দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে ওঠে, মানুষ যাতে তার পরিষেবা পায়। কিন্তু কোথাও কোনো দুর্নীতিগ্রস্তকে আমরা প্রশ্রয় দিইনি, আশ্রয় দিইনি। আর যেটা অন্যরা বলতে চাইছে, বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী, প্রত্যেক দিন উনি যেটা নির্বাচনে কি দেখা গেল, দিদি মোদী সেটিং দেখা গেল না। তো সুতরাং এবার অনেকে বলছে যে আমরা তৃণমূলের সঙ্গে এই করছি সেই করছি, কিন্তু আপনি আমাকে বলুন দরকার পড়বে কেন? তৃণমূলের সঙ্গে দরকার পড়বে কেন? পৌরসভা বলুন, জেলা পরিষদ বলুন, পশ্চিমবঙ্গ সরকার বলুন, ভারত সরকার বলুন, বরং তৃণমূলরা ভয়ে তারা গিয়ে দিল্লিতে উপস্থিত হচ্ছে, তারা কলকাতায় গিয়ে লাইন দিচ্ছে, তারা ভাবছে এসব করলে বাঁচবো। আমরা কি বলেছি আমাদের দিকে আসো? ওরা গিয়ে বলছে তোমাদেরকে সমর্থন করব। তো ওরা আমাদেরকে সমর্থন করবে, আমাদের ক্ষতি কি আছে? আমরা সমর্থন না চাইতেই যদি কেউ বলে এই বিল পাশের জন্য তোমাদেরকে সমর্থন করব, আমাদের সমর্থন তোমাদের সঙ্গে আছে। হুমায়ুন কবিরও তো বলেছে যে কালকে গুন্ডা দমন বিলকে আমি সমর্থন করি। হুমায়ুন কবিরের প্রসঙ্গই যখন আপনি তুললেন, একটি কথা না বললেই হয় না, যে সেন্টিমেন্ট একটা কি দুর্নীতির মধ্যে পড়ে না? যেমন আমরা দেখলাম বিধানসভা নির্বাচনের বেশ কিছু মাস আগে থেকে বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে উঠলো। সেই ক্ষেত্রে সংখ্যালঘু মানুষেরা ওই বেলডাঙ্গা থেকে শুরু করে নিয়ে রেজিনগর, নওদা, এই জায়গাগুলোতে অনেকটা পার্সেন্টে কিন্তু আমজনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের ফেস ভ্যালু, ওনার যে বক্তব্য বা ওনার যে কথা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, সেইগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই ভোট ব্যাংক পেয়েছিলেন।
এই সেন্টিমেন্টটা আবারও বর্তমানে এতদিন বাবরি মসজিদের কাজ বন্ধ ছিল, কিন্তু পুনরায় কাজ শুরু হচ্ছে, এই সেন্টিমেন্ট কি রেজিনগর পুনর্নির্বাচনের ক্ষেত্রেও কাজ করবে? হুমায়ুন কবির তো এই জিনিসটা করেই আগের বার ভোটে জিতেছে। হুমায়ুন কবিরের দলের নাম হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। আম নাই, জনতা নাই, উন্নয়নও নাই। হুমায়ুন কবির সারাদিন যত বক্তব্য রাখে বাবরি মসজিদ আর মুসলমান, এছাড়া হুমায়ুন কবিরের মুখে কোনোদিন আমি উন্নতি নিয়ে শুনিনি, রেজিনগর নিয়ে বক্তব্য শুনিনি, গ্রামগঞ্জের মানুষের কৃষকের দুর্দশা চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমি কোনোদিন বক্তব্য রাখতে শুনিনি। সেই জন্য আমি বলছি যে হুমায়ুন কবির, যার দল আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির কি কোনো হাজি? হুমায়ুন কবির কি ইমাম? হুমায়ুন কবির কি মুয়াজ্জেন যে দুনিয়ার মুসলমানকে সে আহ্বান জানাচ্ছে, চলো গিয়ে বিজেপির পতাকা কেড়ে নেব, চলো গিয়ে রাস্তায় নামি, চলো গিয়ে জেলে ঢুকি? সেটাই রেজিনগরের লোক উপলব্ধি করতে পেরেছে। কিন্তু মানুষ চায় কি? উন্নতি। যুবকরা চায় ভরসা, অন্নপূর্ণা যোজনা, যুবকরা, মানুষেরা, কৃষকেরা সকলে যেটা চায়, সরকার তো সেটা দেওয়ার জন্যই রেডি। সরকার সেটা দিয়েছে, দিচ্ছে। তো তার ফলে মানুষ যদি সরকারের কাছে পরিষেবা পায়, তাহলে জেলে কেন যাবে? ধর্মান্ধতার চশমা কেন পড়বে? আর এর উত্তর আমার একটাই কথা বলার, হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন, উনি পারলে করবেন, মানুষ সহযোগিতা করলে আরও করবেন, আরও 5 জায়গায় করুন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার একটাই বলার, যারা ধর্মপ্রাণ মানুষ তারা নামাজ পড়ুন, কিন্তু উন্নতির জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন আম জনতা, ঠিক আছে, কিন্তু যেভাবে বুলডোজার অভিযান চলছে, যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিল তাদের উচ্ছেদের পর তারা আজ বলছে কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ভোট দিয়ে ভুল করেছি। আগামী নির্বাচনে এই মানুষগুলোকে কি পাশে পাবেন? বিজেপি কখনো নেক্সট ইলেকশনের কথা চিন্তা করে না। বিজেপি অলওয়েজ থিঙ্কিং ফর নেক্সট জেনারেশন। এবারের নির্বাচনে জেতার পরে বলে নয়, নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকেই দেখুন বিজেপি বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, এবং সেই কঠোর পদক্ষেপগুলো কোনো একটা সময় আগে সরকাররা নিতে পারতো না, ভয় করত। পশ্চিমবঙ্গবাসী কি এটা বুঝবে? নিশ্চিতভাবেই বুঝবে। কেন বুঝবে আমি বলি, এই কিছুদিন আগে যখন রাজ্য সরকার ঘোষণা করলো যে মহিলাদের সরকারি বাসে চড়া ফ্রি, তো অনেক মহিলারা বলেছেন, যারা রোজগার করেন, চাকরিজীবী, তারা কি বলেছেন যে আমরা ভাড়া দিয়ে যাব। এই বিষয় ছিল না কোনোদিন। আগে সরকারের পলিসি ছিল এটা, মানুষকে দান খয়রাতি করব, তার ভোটকে কিনবো। বর্তমান সরকারের পলিসি হচ্ছে যারা এলিজিবল তাকে দেব, যে এলিজিবল নয় তার জন্য নয় সরকারের পরিষেবা। তার ফলে কি হচ্ছে বলুন তো, সরকারের রাজস্ব প্রচুর বেঁচে যাচ্ছে, সেই রাজস্ব থেকে যাদের আরো বেশি দরকার তাদেরকে বেশি দেওয়ার সুযোগ আসছে। পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ অন্নপূর্ণা যোজনা আপনারা দেখেছেন পুরুষের নামে অন্নপূর্ণা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তাহলে এবার বলুন, পুরুষ যদি লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে সেই যোজনার উদ্দেশ্য কি? কন্যাশ্রী, আমি তো জানি, আমি স্কুলের মাস্টার সময় আমি জানি যে স্কুলের মেয়েরা 11-12 পড়তে পড়তে 70-80% মেয়ের বিয়ে হয়ে গেছে, এরকম বহু স্টুডেন্ট আমার জানা আছে। কিন্তু সরকার দেখে না দেখার মতো থাকছে। সরকারের উদ্দেশ্য কি ছিল? মমতা ব্যানার্জির বা উদ্দেশ্য কি ছিল? নিশ্চয়ই তার এইটাই উদ্দেশ্য থাকবে যে মেয়েদের যাতে বাল্য বিবাহ না হয়, তাই তো? কিন্তু আমরা কি দেখলাম যে মেয়েরা বাল্য অবস্থায় বিয়ে করছে, আবার কন্যাশ্রী নিয়ে যাচ্ছে। এইটাকে প্রতিরোধ করবার জন্য সরকারের কোনো পদক্ষেপ নেই। তার ফলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সরকার যে মহৎ উদ্দেশ্যে তার যে কোনো পরিকল্পনা কার্যক্রমকে ঘোষণা করছে, সেটাকে ফলপ্রসূ করবার জন্য সরকারকে কখনো কখনো কঠোর হওয়া দরকার হয়। আগের সরকার যখন ট্রেনে আগুন দিয়েছে তখন ভেবেছে ভালোই হয়েছে বাসে দেয়নি, কারণ বাস আমার আর ট্রেন হচ্ছে কেন্দ্রের। তো তখন কি তারা ভেবেছিল যে ট্রেনে আগুন দেওয়ার পরিণামটা এইরকম করে আসবে? এখন সরকার পরিবর্তন হওয়ার পর সরকার কি বলেছে? যারা ট্রেনে আগুন দিয়েছে, যারা ট্রেনকে ভেঙেছে, তাদেরকে বেছে বেছে চিহ্নিত করা হবে, ট্রেনের ক্ষতিপূরণ তাদের কাছ থেকে নেওয়া হবে। সুতরাং সরকার যেমন চালাবে তেমন চলবে। আগে কুরবানি নিয়ে অনেক কথা হয়েছে, এবার সরকার কি বলেছে? যেভাবে পালন করা হচ্ছে সেভাবে পালন করুন। মহরম নিয়ে অনেক কথা হয়েছে, এবার পালন হয়েছে, কোনো কথা হয়নি। দেখুন, মানুষ যেভাবে চালাতে চাইছে সেভাবে চলছে। তো সরকার তাই মানুষের কাছে যখন বলেছে যে না আমরা এটা করতে চাই, মানুষ মেনে নিয়েছে। সরকারের পদক্ষেপ যখনই মানুষের পছন্দ হবে না, মানুষ নিশ্চয়ই মানবে না। তো সেই কারণেই সরকার যখন আপনাদের দৃষ্টিতে যখন মনে হচ্ছে এটা কঠোর পদক্ষেপ,
এটা মানুষ গ্রহণ করতে চাইছে না বা মানুষ বিরূপ হবে, আমি নিশ্চিত ধারণা মানুষ সবাই বিরূপ হবে না। কারণ বহরমপুর শহরের কথা যদি বলুন, বহরমপুর শহরের রাস্তাঘাট সংকীর্ণ হয়ে গেছে, ফুটপাতে দোকান, টোটো গাড়ি, এই নিয়ে তো বহরমপুর মানুষ শহরে প্রচুর যন্ত্রণাও আছে। একদম। এই যন্ত্রণা যদি সত্য হয় তাহলে এটা থেকে নিরাময়ের উপায় কি? যদি এটা আমরা মেনে নিই যে ফুটপাতের দোকানের দখলদারির জন্য, টোটোর জন্য মানুষের জীবন যন্ত্রণা হচ্ছে, তাহলে নিরাময় কি? এর নিরাময় তাহলে ফুটপাত থেকে দোকান ওঠাতে হবে। এর নিরাময় কি? তাহলে টোটোর সংখ্যা কমাতে হবে। তাহলে আমরা যদি এইরকম সিদ্ধান্ত নিই যে না, ফুটপাতটা খালি করতে হবে, ফুটপাতটা মানুষের চলার জন্য প্রশস্ত করতে হবে, তাহলে এটা মানুষের খারাপ লাগলেও আমি নিশ্চিত মানুষ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করবে। আর যারা সেখানের জন্য ব্যবসাচ্যুত হচ্ছেন, স্থানচ্যুত হচ্ছেন, আমার দল, আমি নিজেও সরকারের কাছে আবেদন রাখছি তাদের জন্য বিকল্প ব্যবস্থাও হয়। এটা যদি হয় নিশ্চয়ই মানুষ সরকারের উপর বিরূপ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আজ আমাদের স্টুডিওর সাথে দেওয়ার। এই যে যে পদক্ষেপগুলোর জন্য কিছু মানুষ মানে দুঃখিত বা আজকে এই পুনর্নির্বাচনের কথা বলছেন, হয়তো তাদের কাছে বিষয়টা কিছু ক্ষেত্রে পরিষ্কার হয়ে এলো। আপনি একজন জেলা সভাপতি হয়ে যে আবেদন করবেন বলছেন সরকারের কাছে, এইটা হয়তো মানুষের কাছে আমাদের আজ পর্দার মাধ্যম দিয়ে সামনে চলে এলো যে হ্যাঁ, সরকার ভাবছে এ বিষয়ে যে পরবর্তীতে পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, জেলাকে আরো উন্নতর দিকে নিয়ে যান, এই সকলের পক্ষ থেকে আপনাদের কাছে এই আবেদন। নমস্কার।